যে মেধা অন্বেষণ পরীক্ষা হবে সেই মেধা অন্বেষণ পরীক্ষার ক্লাস 5 এর থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে সমাধান করাবো। তো যে অঙ্কটা আজকে বোর্ডে লিখেছি, অঙ্কটা দেখো। এটাকে বলা হয় রুট ওভার, ঠিক আছে। এই রুট ওভারের মধ্যে কি আছে, 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার দেওয়া আছে এবং বলছে এর সরলতম মান নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে সমাধান করবা? তাহলে প্রথমে এরকম যেটা দেওয়া আছে এটা বর্গমূলের চিহ্নটা দাও, এটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন, ঠিক আছে। তাহলে 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার মানে 12 কে 12 দিয়ে গুণ, ঠিক আছে। এরকম 12 কে 12 দিয়ে গুণ, ঠিক আছে। এইভাবে তোমরা সাইডে পারলে গুণ করে নিবা। তাহলে 12 দুগুণে 24 গুণ চিহ্ন 12 কে 12, তাহলে এটা কত হবে যোগ করলে 144, ঠিক আছে। তাহলে কত হলো 144 যোগ 16 বর্গমূল বর্গ, তাহলে একই রকম 16 কে 16 দিয়ে গুণ 156, ঠিক আছে। এবার এগুলো যোগ করো, দেখো এখানে 44 আর 56 যোগ করলে কত হয় 100, তাহলে 100 হচ্ছে। আর এখানে 100 200 300, তাহলে 400 হলো টোটাল। তাহলে কত হলো 400। এবার 400 এর বর্গমূল তোমরা কিভাবে বার করবা? তাহলে এখানে 4 কে এইভাবে ভাঙিয়ে নিতে পারো তোমরা, 400 কে ভেঙে নিতে পারো, ঠিক আছে। উৎপাদকে 2 দিয়ে করলে কত হবে? এটা 200, আবার 2 দিয়ে করলে কত হবে 100, আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, 5 5 25। এখান থেকে এভাবে তোমরা লিখতে পারো। এভাবে লিখে যতগুলো উৎপাদক আছে উৎপাদকগুলো এভাবে গুণ আকারে লিখতে পারো, ঠিক আছে। 2 কটা আছে 4টে, আর 2টো 5, তাহলে কি হবে জোড়া জোড়া থেকে একটা করে বেরিয়ে আসে বর্গমূল থেকে, ঠিক আছে। এইভাবে তাহলে একটা 2 বেরিয়ে আসলো, আরেকটা 2 বেরিয়ে আসলো এবং আরেকটা 5 বেরিয়ে আসলো, এবং এদের গুণফল করো 2 2 4, 4 5 20, তাহলে উত্তর কত আসলো আমার 20 উত্তর আসলো। এইভাবে সমাধান তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখব। এবারে অঙ্কটা দেখো, দশমিকের একটা ভগ্নাংশ দেওয়া আছে, উপরে দুটো সংখ্যা দেওয়া আছে, নিচে দুটো সংখ্যা দেওয়া আছে, এবং এদের সরল মান কি হবে সেটা বার করতে হবে, বা এটা সমান সমান কি তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আগে তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে, দশমিক আগে সরাতে হবে। কিভাবে? এদিকে দেখো এখানে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক, আর নিচে 2 ঘর পর দশমিক আছে, উপর নিচ দশমিক কাটাকুটি যায়। কিভাবে কাটাকুটি যায় ওটা একবার শিখবো। দেখো এখানে 1 ঘর পর দশমিক যদি এদিকে সরাতে হয় তাহলে এইদিকে 1 ঘর পর এদিকে সরাতে হবে, ঠিক আছে। এখানে আসলো দশমিকটা, এখানে দেখো 1 ঘর পর আছে, এখানে দশমিক সরাও, তাহলে এখান থেকে দশমিক কেটে গেল। মানে এদিকে দশমিকের কোনো ভ্যালু থাকে না ডান দিকে, কারণ ডান দিকে কোনো সংখ্যা নাই, তাহলে আলটিমেটলি আমার দশমিক গুলো সরে গেল, ঠিক আছে। উঠে নিলাম। এবার কি করে দেখো, এবার দেখো বায়ে শূন্য, বায়ে শূন্যের কোনো ভ্যালু নাই, এখানে বায়ে শূন্যের কোনো ভ্যালু নেই, থাকলো না, কারণ দশমিক উঠে গেল তাই। এবার দেখো 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1, 1 1 কে একই হয়, সে 1 কে এবার 1 দিয়ে ভাগ করলে কত হবে 1 1 কে একই হবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসলো আমার 1 আসলো। তাহলে উত্তরটা কত হবে 1 হবে। খুবই সুন্দর, মানে একেবারে উত্তরটা হয়ে যাবে। শুধুমাত্র এই দশমিকটা সরানো শিখলে তুমি অঙ্কটা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের 5 গুণ, ঠিক আছে, এবং ভাগফল ভাগ শেষের 6 গুণ, ভাগশেষ 3 হলে ভাজ্য কত? এই যে ভাগফল ভাগ শেষের একটা নিয়ম আছে, তোমরা কি জানো? নর্মালি তোমরা যে ভাগটা করো, এই যে এইভাবে ভাগ করে ছোটবেলা থেকে করে আসছো, এখানে কি লিখতে হবে বলো তো? এখানে হয় ভাজ্য, ভাজ্য, এটা হয় ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। আর এটা কি ভাজক, মানে যাকে ভাগ করে সেটা হয় ভাজ্য, যাকে দিয়ে ভাগ করছে সেটা ভাজক, আর যেটা বের হবে রেজাল্ট সেটা ভাগফল, আর যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এই ভাজ্য বলছে ভাজ্য কত, তাহলে ভাজ্য সমান সমান কি একটা ফর্মুলা আছে, ভাজ্য সমান সমান কি ফর্মুলাটা অবশ্যই তোমরা মনে রাখবা। ভাজ্য সমান সমান ভাজক ইনটু, মানে ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবা, এটা একটা ফর্মুলা, যে ভাজ্য বার করার একটা ফর্মুলা কি ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তারপরে এবার দেখো এখানে শর্ত কি কি বলেছে, বলছে ভাজক ভাগশেষের 5 গুণ, এই যে ভাজক ভাগশেষের কয় গুণ 5 গুণ, তাহলে ভাজক সমান সমান এটা লিখতে পারি
5 গুণ কত বলছে, ভাগশেষ কত, ভাগশেষের 5 গুণ, মানে ভাগশেষ কত দেওয়া আছে 3, তাহলে কত হলো 15। ঠিক আছে, দেখো ভালো করে। তারপরে বলছে ভাগফল হচ্ছে ভাগশেষের 6 গুণ, তাহলে এখানে ভাগফল লিখো, ভাগফল ভাগশেষের কয় গুণ, 6 গুণ, তাহলে 6 গুণ ভাগশেষ 3, 3 6 18। ঠিক আছে, এবার এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে ভাজ্য সমান সমান কত হবে, এই দেখো ভাজকের মান কত পেয়ে গেলে এখানে 15, তাহলে 15। ঠিক আছে, 15 পেয়ে গেলে, এবং ভাগফল কত আসলো 18 প্লাস ভাগশেষ কত 3। এইভাবে মানগুলো বার করতে হবে, যেগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে এগুলো বার করতে হবে আলাদা করে। ঠিক আছে, তারপরে লাস্টে এখানে মান বসাতে পারবা তুমি। এখানে দেখো বলছি, দেখো ভাজক ভাগশেষের 5 গুণ, এই যে ভাজক মানে কি ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজক সমান সমান কত 5 গুণ 3 মানে 15। তারপরে এখানে ভাগফল বলছে ভাগশেষের 6 গুণ, ভাগশেষ কত 3, 3 6 18। এবার 15 আর 18 গুণ করো, 15 18 সাইডে তুমি এভাবে গুণ করতে পারো, তাহলে 18 আর 15 গুণ করো, তাহলে কত হবে 5 18 90। নামটা জানলে খুব সহজে হয়ে যাবে। আর 18 কে 18, তাহলে কত হলো 0, এখানে 17 7 2 270 আর যোগ 3, তাহলে কত হলো 273। বুঝা গেল? এইভাবে আনসারটা তোমাকে বার করতে হবে। এই শর্তগুলো আগে সাইডে লিখবা, তারপরে এগুলা সমাধান করে এই ফর্মুলাটা অবশ্যই এখানে কাজে লাগবে, তাই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো এখানে কি বলছে, 8টি খাতার দাম 96 টাকা হলে 5টি খাতার দাম কত। তাহলে কি করবা, এই সমস্ত এগুলোকে বলা হয় ঐকিক নিয়মে অঙ্ক। ঠিক আছে, মানে যদি শর্ট ফর্মে করতে চাও তাহলে একদিকে লিখবা যেটা দাম, যেটা চাইছে বা টাকা মূল্য, সেটা ডান দিকে লিখবা। ঠিক আছে, মূল্য ব্র্যাকেটে টাকা লিখতে পারো, এভাবে দাগ দাও একটা। আর এদিকে খাতা, ঠিক আছে খাতা, তাহলে 8টি খাতার দাম কত টাকা বলছে 96 টাকা। তারপরে কি বলছে, তাহলে 5টি খাতার দাম কত, এইভাবে করতে হবে। এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটে প্রথমে অঙ্কগুলো সাজাতে হয়, তারপরে সমাধান করতে হবে। কিভাবে দেখো, আমি খুব সহজে শিখিয়ে দেবো, যেহেতু তোমার বৃত্তি পরীক্ষা দেবো, খুব একটা সময় পাবা না, তাহলে খুব সংক্ষেপে বার করতে হবে। সেটা দেখো কিভাবে করছি, এগুলো লিখেও করা যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে লিখে শেখাবো না এখন, যেহেতু পরীক্ষার সময়, তাই তোমাদেরকে শর্ট ফর্মে শিখতে হবে। ভালো করে লক্ষ্য করো। আগে এখানে বুঝো খাতার সংখ্যা 8টি আর মূল্য কত 96 টাকা, এবং দেখো তারপরে খাতার পরিমাণ কমছে, তাহলে অবশ্যই দাম কি বাড়বে না কমবে, কমবে। যদি একই সঙ্গে দুটো জিনিস কমে তাহলে সেক্ষেত্রে সম্পর্ক হয় সরল, বা একই সাথে যদি বাড়ে সেক্ষেত্রে হয় সম্পর্ক সরল। যখন বাড়বে আর কমবে তখন হবে ব্যস্ত, এটা মনে রাখবে, বা বিপরীত সম্পর্ক। তাহলে সরল হলে তোমরা ডাইরেক্ট লিখতে পারো মূল্য। ঠিক আছে, সংক্ষেপে করছি আমি। ঠিক আছে, তাহলে মূল্য সমান সমান কি হবে, 5টি খাতার মূল্য ডাইরেক্ট লিখতে পারো। যেহেতু এটা সরল বললাম, সরল হলে কি হবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, 5 এ 8 হবে গুণ 96, দেখো খুব ইজিলি হয়ে যাবে। এবার দেখো এই 96 ভেবে নাও উপর আছে মনে মনে, নিচে 1 আছে, এটা তুমি মনে মনে কল্পনা করবা, লেখার দরকার নেই, আমি শুধু লিখে তোমাকে বোঝানোর জন্য লিখছি। এবার দেখো 8-এর সাথে 96 কাটাকুটি যাবে, 8 12 96। এবার বললাম নামটা জানলে খুব সহজে হয়ে যাবে, তাহলে 5 12 60, তাহলে 60 টাকা। তাহলে দেখো খুব ইজি অঙ্কটা হয়ে গেল, সময় বেশি লাগলোই না। আর শুধুমাত্র এখানে নামটা যার যত ভালো মুখস্থ থাকবে, এই কথাটা আমি বারবার বলি অঙ্ক করতে গেলে, যে যার যত বেশি নামটা মুখস্থ আছে সে তত স্পিডে অঙ্ক করতে পারবে। এই জন্য তোমার নামটা অবশ্যই মুখস্থ করবা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, মানে এখন তাদের বয়সের সমষ্টি, মানে যোগফল করলে কত হবে 60 বছর। বলছে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি বা যোগফল কত হবে। তাহলে এখন তাদের বয়সের সমষ্টি কত, এখন কত বলছে 60 বছর, তাই তো? শুধু অঙ্কটা বোঝার চেষ্টা করবা। তাহলে এখন তাদের বয়সের সমষ্টি 60 বছর, তাহলে বলছে 30 মানে 15 বছর পর, 15 বছর পর মানে কি দুজনেরই বয়স 15 15 করে বাড়বে, তাই তো? সোজা হিসাব, 15 বছর পর মানে কি ওরও তো 15 বছর বাড়বে, বাবারও 15 বছর বাড়বে, দুজনেরই ছেলে এবং পুত্রের দুজনের বাড়বে। তাহলে কি করবা, 2 গুণ 15, তাহলে কত হবে 30 বছর, তাই তো? দুজনেরই 15 করে বাড়বে, তাহলে কি দুজন গুণ করো 2 দিয়ে, তাহলে 30 বছর। এবার 15 বছর পর তাহলে বয়সের সমষ্টি কত হবে, তারপর লিখতে হবে। অতএব বয়সের সমষ্টি বলে লিখবা তোমরা এই যে 60 বছর যোগ
30 বছর, তাহলে কত হবে এটা? 90 বছর। দেখো খুব ইজি অঙ্কটা হয়ে গেল, একদম সহজে। শুধু কনসেপ্টটা মনে রাখবা যে যখন এরকম বলে 15 বছর পর বা 15 বছর আগে, যদি পরে বলে তাহলে এরকম যোগ করতে হবে, ঠিক আছে? যদি আগে বলতো তাহলে এখানে বিয়োগ করতে হতো। অনেক সময় এরকম থাকতে পারে যে আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 5 বছর কি 10 বছর, ঠিক আছে? তখন বিয়োগ করতে হবে, মানে আগে বললে বিয়োগ আর পরে বললে যোগ, এই জিনিসটা মনে রাখবে তোমরা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখলাম এই বই থেকে। তো আগামীতে আরো কঠিন কঠিন অঙ্ক তোমাদেরকে শেখাবো। তো আজকের মতন এই পর্যন্ত।